এই আইটিপি পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসতে পারে, এটা তো একটা গুরুত্বপূর্ণ বিষয় নাকি? জি স্যার। এখন এই গুরুত্বপূর্ণ বিষয়ে প্রথম কিছু টেকনিক আমি শিখাই দিই। যেমন তোমাদের পক্ষে যদি সম্ভব হয়, এটা বিটিসিও যদি পারে, তাহলে আহ, গত 3-4 বারের যে প্রশ্ন সেগুলি কি ছিল এইগুলো আবিষ্কার করা, যদি সম্ভব হয় তাহলে আবিষ্কার করার চেষ্টা করতে হবে। এটা পাওয়া যাবে, পাওয়া যাবে না তা না। স্যার মানুষ করেছে চাইলে স্যার বিটিসি একাডেমি। বাংলাদেশে পরীক্ষা হয়েছে, বিসিএস পরীক্ষা 10 বছরে কি 20 বছরে কি সব প্রশ্নপত্র পাওয়া যায়, তা যায় আর যায় না? জি স্যার পাওয়া অবশ্যই। যাবে। তাহলে একজন ইন্টেলিজেন্ট এক্সামিনের দায়িত্ব হচ্ছে যে কি ধরনের প্রশ্ন আগের, ইমিডিয়েট আগের, গত বছরে কেমন হয়েছিল, বা 17 সালে কিরকম হয়েছিল, বা 12 সালে কিরকম হয়েছিল, 2008 সালে কেমন হয়েছিল, এগুলি বের করা। এগুলি বের করে তার কাছে কিন্তু একটা সহজ সিনাপসিস করে নিলে তার কাছে একটু ধারণা হবে যে কি ধরনের প্রশ্ন সাধারণত হয়ে থাকে। আয় বর্ষ এবং কর বর্ষ কি বলতে কি বুঝেন? আয় বর্ষ কি, কর বর্ষ কি? আচ্ছা, 3 নম্বর হচ্ছে আয়কর আইন কত সালে প্রবর্তিত হয়? স্যার 22শে জুন 2023। 1800। 1984 সালে। 1984 সাল। না, 1800। আমি ঠিক বলে নাই, প্রথম স্যার 22শে জুন। 1864 সালে মেবি। 23 কে বলেছে? স্যার আমি বলছি স্যার, দেলোয়ার হোসেন। দেলোয়ার হোসেন। দেলোয়ার হোসেন আমার মনে হয় হাজত যুক্ত হয়েছে, হাজত যুক্ত হয়েছে। হ্যাঁ স্যার, 23শে জুন। কার- কারণ আয়কর আইন এবং আয়কর অধ্যাদেশ। কি বলে এটাকে, অধ্যাদেশ, দুটো আলাদা জিনিস। এই দুটো আলাদা জিনিস কি, এটার উপর একটা প্রশ্ন আসতে পারে। নোট করেন, আয়কর আইন ও আয়কর অধ্যাদেশের মধ্যে পার্থক্য কি? আইন আইন স্যার পার্লামেন্টে হয়, অধ্যাদেশ হচ্ছে এনবিআর বা প্রতিনিধি পাতি। যখন আচ্ছা প্রদীপ, যখন পার্লামেন্ট থাকে না, যেমন স্যার এই না 5 যেমন আগস্টের পরে যেটা। 5ই আগস্ট পরে ইউনূস সরকারের সময় কি পার্লামেন্ট ছিল? কি ছিল না না স্যার, স্যার। ওটা অধ্যাদেশ। তাহলে যতগুলি হয়েছে এগুলি কি হয়েছে, অধ্যাদেশ? অধ্যাদেশ 2025। রাষ্ট্রপতি যেটা আদেশ জারি করে সেটা হচ্ছে অধ্যাদেশ, আর যেটা সংসদের মাধ্যমে আইন পাস হয় সেটা হচ্ছে আয়কর আইন স্যার। আচ্ছা ঠিক আছে, খুব কারেক্ট। এখন প্রশ্ন স্যার হলো যে এখানে একটা প্রশ্ন হলো, স্যার সকলে কথা বলার জন্য কিছু বোঝা যাচ্ছে না স্যার। 1984 সেটা তো পরবর্তীতে আইন হয়েছে, কিন্তু এটাকে এখন অধ্যাদেশ বলে কেন? আমরা একজন বলি, আচ্ছা, সবাই শুনি। না হোক, অসুবিধা নেই। 1984 সালে, 1984 সালের আগে কি ইনকাম ট্যাক্স আইন ছিল না? ছিল। ছিল। 1860 সালে। 1860 ব্রিটিশ আমলে ছিল। তারপর আবার 63 সালে ছিল, কত 1963 না কত, ঠিক আছে, পাকিস্তান আমলে ছিল। তারপর আবার 1984 সালে পাকিস্তান আমলে যে আইনটি ছিল সেটাকে আবার অধ্যাদেশ আকারে কে প্রবর্তন করে? প্রেসিডেন্ট কে ছিল? এরশাদ স্যার। ডক্টর। এরশাদ, স্যার মোহাম্মদ এরশাদ স্যার। প্রেসিডেন্ট এরশাদ সাহেবের সময় যেহেতু পার্লামেন্ট ছিল না, মার্শাল ল ছিল, সেই জন্য এটাকে অধ্যাদেশ করা হয়েছে। এবং এই অধ্যাদেশেই কিন্তু আমরা আমাদের চাকরি জীবন শেষ করেছি, ঠিক আছে? আমরা অনেকেই শুধু অধ্যাদেশ নিয়ে কাজ করছি। ওখানে কয়টা ছিল আয়কর অধ্যাদেশের সেকশন বা ধারা, কয়টা ছিল কেউ বলতে পারবে? 345। 345টা। না, আয়কর 345 অধ্যাদেশে, বর্তমানে। আয়কর আইন 2023 আয়কর আছে। অধ্যাদেশ বলছি আমি, আবার আইন কেন? 1984 আয়কর অধ্যাদেশ 1984 কতটা ছিল? আচ্ছা, এটা তোমরা একটু দেখে নিবা, আয়কর অধ্যাদেশ তোমরা পাবা, বই আছে তো আগের বইতে। এটা প্রায় 192-93টার মতো ছিল, 200-র কম, সম্ভবত 93, 193। 187টা। 87 ছিল, পরে আবার 2-3টা কমে গেছে। 93 ছিল আমাদের সময়, পরে আবার কমেছে। অনেক সময় সেকশন বাতিল হয়ে যায়। আর আয়কর আইন 2023 185 আর একটা তফসিল ছিল স্যার। কয়টা সেকশন আছে? 45। হ্যাঁ, 345টি। 345টি আছে, 345। 345। কি মেয়েরা কথা বলছে না কেন, ওরা কি জানে না বিষয়টা? একজন বলো, মেয়েদের মধ্যে থেকে একজন বলো।
স্যার 345টা। ভেরি গুড, তাহলে তো তুমি জানো 345টি কিন্তু সেকশন আছে। আচ্ছা, এটা একটু মনে রাখো, আয়কর আইন 2023-এ কয়টি তফসিল আছে বা শিডিউল আছে? আটটি স্যার, আটটি। আচ্ছা, সবাই জানে। তোমরা এত বেশি জানো, তোমরা তো পাস। ওয়াও, থ্যাংক ইউ। তাহলে আয়কর অধ্যাদেশের 8টি শিডিউল আছে। আয়ের খাত কয়টি এবং কি কি নোট করো। জবাব তো দিলেন ভাই। স্যার 7টি। আচ্ছা, এটা 7টি আমরা বললেই হবে, বাকিগুলো পড়ে নেবা। আর 7টি খাতের মধ্যে যেমন তোমাকে জিজ্ঞেস করতে পারে বেতন আয় বলতে কি বুঝো, বলার দরকার নেই, এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। বেতন খাতে আয় এবং বেতন খাতে আয় গণনা, তোমার পরীক্ষায় কিন্তু একটা ট্যাক্স অ্যাসেসমেন্ট করার জন্য, ক্যালকুলেশন করার জন্য একটা প্রশ্ন থাকবে। সেই প্রশ্নের মধ্যে কি থাকবে আমি আবার এটা একটু বলে নিই। ধরো তোমাকে একটা প্রশ্নে বলবে যে মিস্টার করিম তার 3টি বা 4টি খাতে আয় রয়েছে। একটি খাতে হলে উনি বেতন খাতে মূল বেতন পেয়েছে এত, বাড়ি ভাড়া পেয়েছে এত, তার প্রভিডেন্ট ফান্ডে কর্তন করা হয়েছে এত, তিনি সঞ্চয়পত্রে বিনিয়োগ করেছেন এই বছর নতুন সঞ্চয়পত্রে। এখন প্রশ্ন হচ্ছে, বলা হলো যে তার আয় আরেকটা আছে গৃহ সম্পত্তি খাতে উনি আয় পাচ্ছেন এত, উনি পৌর কর দিয়েছেন এত, তিনি গৃহ সম্পত্তি খাতে ব্যাংকের ইন্টারেস্ট দিয়েছেন এত, তারপর তিনি বেতন খাতে বললাম আয়, গৃহ সম্পত্তি খাতে বললাম, তারপর বললাম যিনি ব্যবসা খাতে তিনি এবছর আয় করেছেন এত টাকা। এখন তার কর নির্ধারণ করো, তার কর কত হবে। করদাতার সম্পদ আছে 7,58,00,000 টাকা। শব্দটা দেখো, করদাতার সম্পদ আছে 7,58,00,000 টাকা। ছাড় যুক্ত হবে স্যার সেক্ষেত্রে। এই যে একটা বিষয় তোমাকে বলে দিছে যে সারচার্জ আসবে। এখানে কেন আসবে? 4 কোটির উপরে। টাকার উপরে। উপরে হলেই সম্পদ 4 কোটির উপর। তার পরিসংখ্যান 4 কোটি টাকার উপরে। 4 কোটি উপরে হলে তোমাদের সারচার্জের মাথায় আনতে হবে। বলা হলো তার সম্পদ আছে 3,89,00,000 টাকা। সহজে তুমি তার সারচার্জ ক্যালকুলেশন করবে না, জি স্যার। তাই না? তো এটা হলো তোমার আইকিউ, অর্থাৎ এই প্রশ্নটার মধ্য দিয়ে তারা তোমার এই আইকিউ বললো যে এই করদাতা একজন বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা। জি স্যার। 5 লাখ টাকা পর্যন্ত। মিনিমাম সার্ভারে 5 লাখ পর্যন্ত। এখন বলা হলো যে এই করদাত্রীর নাম সালমা। ও, 4 লাখ টাকা পর্যন্ত। মুক্তিযোদ্ধা এবং মহিলা 5 লাখ টাকা। এই করদাত্রী একজন 5 প্রতিবন্ধী। লাখ। প্রশ্ন আসতে পারে বেতন আয় কত প্রকার। মূলধনী আয় বলতে কি বুঝেন? ক্যাপিটাল গেইন। মূলধনী আয়ের ব্যাপারে বিস্তারিত বলেন। তাহলে ক্যাপিটাল গেইনটা কি তোমাকে পড়তে হবে, জানতে হবে। তুমি আয়কর আইন 2023-এর মধ্যে মূলধনী চ্যাপ্টারে গিয়ে তুমি কয়েকবার 2-3 বার পড়লেই বুঝে ফেলবা। যতটুকু বুঝবা এতটুকু উত্তর দিতে পারলে তুমি পাস। খুব ডিটেলস, খুব এক্সপার্ট ওয়েতে দিতে হবে, নট নেসেসারিলি। কত পার্সেন্ট ট্যাক্স দিতে হবে, কত বছর হলে এই অ্যাসেট অ্যাকোয়ারের কত বছর পরে কত পার্সেন্ট দিতে হবে, কোনটা ফাইনাল লায়াবিলিটিস, এটা জানলে হবে। ঠিক আছে, নেক্সট। ব্যবসা আয় কি? ভেরি ইম্পর্টেন্ট। বিজনেস ইনকাম ফ্রম বিজনেস। বিজনেস ইনকামটা কি? পেশা আয় কি? পেশা খাতে আয় কি? পরের প্রশ্নটা হচ্ছে কৃষি আয় বলতে বাড়ি ভাড়া আয় কত প্রকার? আচ্ছা, একটা সহজ প্রশ্ন উঠতে পারে যে আয়কর রিটার্ন বলতে তুমি কি বুঝো? এই প্রশ্ন কিন্তু আসছে আগে। আয়কর রিটার্ন কি বা আয়কর রিটার্ন বলতে কি বুঝো, অর্থাৎ আয়কর রিটার্নে কি কি বিষয় থাকে। আচ্ছা, তারপরে প্রশ্ন হতে পারে কর অব্যাহতি বলতে কি বুঝেন, কি বুঝো? কর অব্যাহতি কি এবং কর অব্যাহতি বলতে কি বুঝো, এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। কর অব্যাহতি
কোন কোন ক্ষেত্রে প্রাপ্ত হয়, এটা প্রশ্ন করলে তুমি সিক্স শিডিউলে তুমি দেখো আয়কর আইনের সিক্স শিডিউল, তুমি ওখানে যদি মেন যদি 10টা উল্লেখ করে দাও, তুমি তো ফুল মার্কস দিয়ে দিবে তোমাকে। যে আয়কর অধ্যাদেশের সিক্স শিডিউলে অনেকগুলো বিষয়ে কর অব্যাহতি প্রদান কথা বর্ণিত আছে, তবে এখানে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটি উল্লেখ করা হলো, নিম্ন উল্লেখ করা হলো বলে তুমি 8টা 9টা বললা, তোমাকে ফুল মার্কস দিয়ে দিবে। এইগুলি চালাকি, অর্থাৎ তুমি যে পড়াশোনা করেছো, কিছু জানো, এটাই দেখবে। একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে ডেপ্রিসিয়েশন বা অবচয় কি এবং কত প্রকার। অবচয় আমরা একটা, মনে করো একটা অ্যাসেট, যেটা আমরা একটা বিল্ডিং, একটা মেশিনারিজ, এগুলো যখন চলে, তো এটা একটা ক্ষয় হয় না, একটা ক্ষয়প্রাপ্ত হয়। আমরা কিনছিলাম এটা মনে করো 10 লাখ টাকা দিয়ে, পরের বছর যদি আমরা যখন 1 বছর বা 2 বছর চালালাম, এটা কি পরে আবার 10 লাখ টাকা বিক্রি হবে? হবে না তো। এই জন্য ওখানে অবচয় বা ডেপ্রিসিয়েশন এবং ভ্যালু ডেপ্রিসিয়েট করে, এই জন্য ডেপ্রিসিয়েশন হয়। এখন তোমার প্রশ্ন করতে পারে কত প্রকার, তারপর একটা লেজ প্রশ্ন দিয়ে দিল তোমাকে যে যে 5 কাঠা জমি, এক ভদ্রলোক 5 কাঠা একটা প্লট কিনেছিল 80 লাখ টাকা দিয়ে, এটা 10 বছর পরে এটা ডেপ্রিসিয়েশন কত হবে, ডেপ্রিসিয়েটেড ভ্যালু কত হবে, বা অবচিত মূল্য কত হবে? ল্যান্ডের ডেপ্রিসিয়েশন হবে না স্যার। মিস্টার রাজল, ল্যান্ডে কখনো ডেপ্রিসিয়েশন হবে না। হয় না। এটাই তো জানার জন্য এই প্রশ্নটা করবে। দেখবা যে 50% লোক বলে দিবে স্যার, 10% হিসাব করে বলবে এত টাকা ডেপ্রিসিয়েশন হয়ে যাবে, পরীক্ষার্থী 60% বলে দিবে, তখন সেখানে ফেল করে দেবে, অর্থাৎ বলবে সে জানে না। না জানলে না যাওয়া ভালো, কিন্তু শিওর হবা ডেপ্রিসিয়েশন সেই সকল ক্ষেত্রে হবে না যেগুলোর ভ্যালু এডিশন হয়। জমি যদি কিনে রাখো, তাহলে কি দাম কমে? দাম বাড়ে, না স্যার, আচ্ছা, দাম বাড়বে, সুতরাং এটা ডেপ্রিসিয়েশন হবে না, ল্যান্ডে কখনোই ডেপ্রিসিয়েশন হবে না। অগ্রিম কর বা এআইটি বলতে কি বুঝেন, একটা প্রশ্ন আসতে পারে, অথবা অগ্রিম কর কি, হ্যাঁ, কোন কোন খাতে অগ্রিম কর প্রযোজ্য। পরের প্রশ্ন হচ্ছে ন্যূনতম কর বলতে কি বুঝো, ইম্পোর্টেশন ন্যূনতম কর। এখন কেউ কর দিচ্ছে 50 লাখ, কেউ দিচ্ছে 2 কোটি, কেউ দিচ্ছে 5,000, কেউ দিচ্ছে 3,000, কেউ দিচ্ছে 2,000, তাহলে ন্যূনতম কর কত? একটা মানুষকে 1 টাকা হলেও ন্যূনতম কত টাকা ট্যাক্স দিতে হবে, মানে কোথায় কত টাকা দিতে হবে? এটা যদি রাজধানীতে ঢাকাতে হয়, তাহলে ন্যূনতম কর কত তুমি জানবা, আমি জানি, তুমিও জানো, অনেকে, বলার দরকার নেই। আবার যদি সে মফস্বল শহরে হয় বা বিভাগীয় শহরে, তাহলে কত টাকা দিতে হবে ন্যূনতম কর। আবার যদি সে গ্রামে থাকে, তাহলে ন্যূনতম কর কত, এটা জানতে হবে। 3টা ক্যাটাগরি আছে, ঠিক আছে। উৎসে কর কর্তন বলতে কি বুঝো, কতটি ক্ষেত্রে তা করা যায়? উৎসে কর কর্তন একটা ভেরি বাস্ট একটা বিষয়, সাবজেক্ট। এখানে প্রায় 60 কম বেশি 60 ক্ষেত্রে উৎসে কর কর্তন করা হয়ে থাকে। তুমি বলবো স্যার 56টি বা 58টি, ঠিক আছে, বাড়ে কমে। তোমরা এমনি মনে রাখো প্রায় 60 ক্ষেত্রে উৎসে কর কর্তন করা হয়। এখন এই যে উৎসে কর কর্তন করা হয়, এটা প্রশ্ন আসতে পারে যে কেন উৎসে কর কর্তন করা হয়, উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা আমি একটু বলি। উদ্দেশ্যটা হলো সরকার এমন কিছু মেকানিজম তৈরি করে দেয়, এনবিআর, যে মেকানিজমের কারণে সরকারের ট্যাক্সটা ইনকাম ট্যাক্স অফিসারকেও আদায় করতে হয় না। সরকারের পক্ষে অন্তত আরো 40-50টা 100 ডিপার্টমেন্ট তারা সরকারের পক্ষে এই ট্যাক্সটা কর্তন করে, যখনই কোনো পেমেন্ট করে, যখনই কোনো ইম্পোর্ট করে। ইভেন কাস্টমস ইনকাম ট্যাক্সের পক্ষে কাজ করে, এআইটি কেটে রেখে দেয় যখন তারা ইম্পোর্ট করে, ঠিক আছে। যখন কোনো ঠিকাদার বিল দেয়, তখন ইঞ্জিনিয়ার এআইটি কেটে রেখে দেয় ইনকাম ট্যাক্সের পক্ষে, তখন ইনকাম ট্যাক্স অফিসার হিসেবে সে কাজ করে। যেহেতু আমাদের লোকবল কম, মাত্র ইনকাম ট্যাক্সের সব মিলিয়ে অফিসার সংখ্যা 14-15 হাজার সব মিলিয়ে, সুতরাং বা 16 হাজার, সেজন্য বিভিন্ন ডিপার্টমেন্টে ইনকাম ট্যাক্সের পক্ষে কাজ করার জন্য এই ব্যক্তিদেরকে ক্ষমতা দেওয়া হয়েছে। দে আর নট ইনকাম ট্যাক্স অফিসার্স, বাট দে আর ওয়ার্কিং অন বিহাফ অফ ইনকাম ট্যাক্স। এখন এই যে এআইটি কাটা হচ্ছে, এই এআইটি কাটার অর্থ হচ্ছে যে তুমি তোমার এই ট্যাক্স পরবর্তী সময় তুমি যখন ফাইনাল যখন রিটার্ন তুমি তৈরি করবা, তখন তুমি এটার ক্রেডিট পাবা। এখন তুমি তোমার কাছ থেকে আমি 10% হারে কেটে রাখলাম, কিন্তু তোমার তো ট্যাক্স হবে 25% to 30%। যখন এটা হবে, তখন তুমি এটার ক্রেডিট নিবা, বাকিটা দিবা।
অর্থাৎ সরকার অগ্রিম ভাবে কিছু ট্যাক্স পেয়ে যায়, তার যে বার্ষিক যে খরচ আছে, মাসিক খরচ আছে না, গভর্নমেন্ট, আমরা সংসার চালাতে অনেক খরচ করতে হয়, তাই না? সরকারের তো প্রতি মাসে খরচ আছে, সরকারও তো একটা সংসার, ওখানে লাখ লাখ লোকের বেতন দিতে হয়, ডেভেলপমেন্ট ওয়ার্ক করতে হয়, হসপিটাল চালাতে হয়, ইউনিভার্সিটি চালাতে, কত কিছু চালাতে হয়, টাকা দিতে হয় না? এই জন্য সরকার চায় যে প্রতিনিয়ত যেন তার এই ইনকামটা আসতে থাকে এক্সচেকারে বা গভর্নমেন্ট ট্রেজারিতে, গভর্নমেন্ট ব্যাংকে। সেই জন্য গভর্নমেন্ট এই 60টা বা 59টা খাতে এই এআইটি প্রবর্তন করে দিয়েছে। এতে করে যারা করদাতা তাদের সুবিধা হয় যে তারা একটা ট্যাক্স বার্ডেন থেকে মুক্তি পাওয়া যায়, ঠিক আছে? বা অনেক সময় অ্যাডভান্স ট্যাক্স দিতে হয়, যেমন গাড়ি যারা চলে তাদেরকে গাড়ির কত সিসি গাড়ি সেই মোতাবেক তাদের ট্যাক্স দিতে হয়, সেই ট্যাক্সটা আবার তারা ক্রেডিট পায় যখন টোটাল ট্যাক্স ইনকাম ট্যাক্স যখন ক্যালকুলেট করা হয়। ধরো তুমি গাড়ির জন্য 25,000 টাকা ট্যাক্স দিলে বছরে, প্রাইভেট কারের জন্য তোমার ট্যাক্স হলো 30,000, তাহলে তুমি ট্যাক্স দিবা, বুঝি না, তোমার ট্যাক্স হলো 26,000, তাহলে তুমি ট্যাক্স দিবা কত? মাত্র 1,000। এখানে কিন্তু ন্যূনতম কর বলতে কিছু নাই, কারণ তুমি তো ট্যাক্স দিচ্ছ আসলে 26,000, ঠিক আছে? সেই ক্ষেত্রে কিন্তু মাত্র 1,000 টাকা ট্যাক্স দিলে তুমি, তোমার কাজ হয়ে গেল। আবার তোমার মনে করো শুধু গাড়ি আছে কিন্তু তোমার ইনকাম ট্যাক্সেবল না, তাহলে তো তুমি ট্যাক্স দিয়েছো 25,000, এটা আবার অন্য কোনো খাতে অ্যাডজাস্ট করা যাবে না, এটা ফাইনাল, এখানে আর দেওয়ার সুযোগ নেই, সুতরাং এটা ল্যাপস। আবার অনেক অ্যাডভান্স ট্যাক্স আছে বা এআইটি আছে যেগুলো ফাইনাল লাইবিলিটিস, অর্থাৎ সরকার এটা কেটে রাখবে, রাখার পরে বলছে তুমি আর পাবা না, এটি ফাইনাল। হ্যাঁ, এরকম অনেক আছে, সঞ্চয়পত্রের ক্ষেত্রে আছে, তারপরে ঠিকাদারদের বিলের ব্যাপারে আছে সেরকম, বা এই ওইটা কাটার পরে ওইটা আর ফাইনাল, আবার নতুন এডিশনাল কোনো ট্যাক্স দিতে হবে না। এটা সুবিধা হয়, আবার গভর্নমেন্ট মানুষের আবার অসুবিধা হয়, ঠিক আছে? যেমন গেইন ট্যাক্স, গেইন ট্যাক্স তুমি এত বছর চালার পর 15% জমি বিক্রি করে ট্যাক্স কেটে রাখলে ফাইনাল, তোমাকে এটার জন্য আর এক্সট্রা কোনো ট্যাক্স দিতে পারে না, ফাইনাল ট্যাক্স 15%, এরকম। এটা অন্য কোনোর সাথে আবার তুমি অ্যাডজাস্ট করতে পারবে না, এটা আলাদা, ঠিক আছে? এরকম ডিটেলস অনেক বিষয় আছে ইনকাম ট্যাক্সে, 345 সেকশনের। তুমি যদি পড়তে যাও, সব ডিটেলস পড়তে যাও, তাহলে তোমার মাথা নষ্ট হয়ে যাবে, মনে হবে যে এত কঠিন আইন কেমনে, কিন্তু এটাকে একবারে পড়ার দরকার, এটা আস্তে আস্তে পড়তে হবে। আমরা যেমন যখন যেটা দরকার হয় এটা পড়তাম, এটা পড়ে আবার যখন বিপদে পড়তাম এটা আবার দেখে নিয়ে এরকম করে আলোচনা করে করে এবার শিখতে হবে। আবার অনেক সময় অনেক সেকশন হবে তোমার মুখস্থ হয়ে যাবে, এটা নিয়ে তোমার এত কষ্টের কিছু জানা হয়ে যাবে। এরপর প্রশ্ন হচ্ছে, কাদের ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক বা আয়কর রিটার্ন দাখিল করতে হয়, এটা নোট করো। সারচার্জ কি এবং কার জন্য তা প্রযোজ্য, এটা অনেকে আজকে একটু বলেছো যে 4 কোটি টাকার বেশি হলে সারচার্জ, 4 কোটি টাকাতে 10 কোটি কত, 10 কোটি থেকে 20 কোটি কত, 20 কোটি হতে 25, এরকম স্ল্যাব আছে। তাহলে সারচার্জ কোন কোন স্ল্যাব এটা একটু জেনে নিবা, খুব সহজ বিষয়। সম্পদ বিবরণীতে কি কি বিষয় উল্লেখ থাকে এটা আলোচনা করছি আগে, এটা তুমি একটু আবার পড়ে নিবা, দেখলেই হবে, দেখলেই বুঝবে, এটা এত সহজ বিষয় যে তোমাদের খুব কঠিনভাবে পড়াশোনার দরকার নেই। আয়কর রেয়াত কি? হ্যাঁ, আমরা যে আয়কর যখন ক্যালকুলেট করি তখন আমরা রেয়াত প্রদান করি, কি কি ক্ষেত্রে রেয়াত দেওয়া হয়,